গুড মর্নিং স্টুডেন্টস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত নেই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব নাম্বার 1 এক্সাম প্রিপারেশন অ্যাপ ইন ওয়েস্ট বেঙ্গল। তো আজকে তোমাদের সাথে মোস্ট ইম্পর্টেন্ট কিছু এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। আর প্রত্যেকটা এমসিকিউ কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি প্রয়োজন মনে করো এগুলোকে একটু ভালো করে খাতায় নোট ডাউন করে রাখতে পারো, পরবর্তীকালে যখন খাতাটা খুলে পড়বে সেখান থেকে পড়তেও এবং জিনিসটা বুঝতেও সুবিধা হবে। সকলকে রিকোয়েস্ট করব ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার ভালো করে চেষ্টা করবে এবং প্রত্যেকটা প্রশ্ন যেখানে আলোচনা করা হচ্ছে ভালো করে মনে রাখার চেষ্টা করবে। বুঝতে পারছো? কারণ প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? চলো, তো আজকের ফার্স্ট কোয়েশ্চেন দেখে নাও কি আছে। ফ্রম উইচ কান্ট্রি ইন্ডিয়ান কনস্টিটিউশন বরোড অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন? তো ভারতের সংবিধানগুলোকে যে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে, তো এই জিনিসটি অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন এই জিনিসটি কোন দেশের কাছ থেকে এটি বড় করা হয়েছে? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা। তো ভারতের সংবিধানের অ্যামেন্ডমেন্টের ব্যাপারে, ঠিক আছে, যাতে ভারতের সংবিধান যে অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে, তো সেই ব্যাপারটা সাউথ আফ্রিকার দেশের কাছ থেকে কিন্তু বড় করা হয়েছে। ঠিক আছে, দুটো জিনিস কিন্তু সাউথ আফ্রিকার কাছ থেকে বড় করা আছে। প্রথম হয়ে যাচ্ছে ইলেকশন অফ দ্য মেম্বার অফ রাজ্যসভা এবং আরেকটি হচ্ছে অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন। তো এই দুটো জিনিস কিন্তু সাউথ আফ্রিকার কাছ থেকে কিন্তু বড় করা হয়েছে। ক্লিয়ার? চলো, নেক্সট কোয়েশ্চেন দেখা কি আছে। ফ্রম উইচ কান্ট্রি ইন্ডিয়ান কনস্টিটিউশন বরোড ল্যাঙ্গুয়েজ অফ দ্য প্রিয়াম্বেল? তো কোন দেশের কাছ থেকে ভারতের সংবিধান বড় করেছে ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেলটি? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। তো ভারতের সংবিধান অস্ট্রেলিয়ার কাছ থেকে ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেলটি তারা বড় করেছে। আর কি কি করেছে অস্ট্রেলিয়ার কাছ থেকে বড় দেখে নাও। প্রথমে আছে কনকারেন্ট লিস্ট, সেকেন্ড হয়ে আছে ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বেল এবং থার্ড হয়ে আছে প্রভিশন রিগার্ডিং ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স। তো এই তিনটে জিনিস কিন্তু ভারতের সংবিধান অস্ট্রেলিয়ার কাছ থেকে তারা বড় করেছে। ক্লিয়ার? চলো, নেক্সট কোয়েশ্চেন দেখে না কি আছে। ফ্রম উইচ কান্ট্রি ইন্ডিয়ান কনস্টিটিউশন বরোড প্রিয়াম্বেল? তো প্রিয়াম্বেল কোন দেশের কাছ থেকে ভারতের সংবিধান বড় করেছে? সঠিক উত্তরে যাবে অপশন বি, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস। তো ইউনাইটেড স্টেটসের কাছ থেকে ভারতের সংবিধান প্রিয়াম্বেল কিন্তু তারা বড় করেছে। আর কি কি করেছে ইউএসের কাছ থেকে বড়, গত ক্লাসে তোমাদেরকে বলে দিচ্ছি, তার একবার তোমাদেরকে এখানে রিভিশন করে দিই। ফার্স্ট হচ্ছে রিটেন কনস্টিটিউশন, সেকেন্ড হচ্ছে ভাইস প্রেসিডেন্ট অ্যাজ দ্যান এক্স অফিসার চেয়ারম্যান অফ রাজ্যসভা, থার্ড হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ফোর্থ হচ্ছে সুপ্রিম কোর্ট, ফিফথ হচ্ছে প্রভিশন অফ স্টেটস, সিক্সথ হচ্ছে ইন্ডিপেন্ডেন্স অফ জুডিশিয়ারি অ্যান্ড জুডিশিয়াল রিভিউ, সেভেন্থ হচ্ছে প্রিয়াম্বেল, এইট হচ্ছে রিমুভাল অফ সুপ্রিম কোর্ট অ্যান্ড হাইকোর্ট জাজেস। তো এই আটটা জিনিস কিন্তু ইউএসের কাছ থেকে বড় করা হয়েছে। ক্লিয়ার? চলো, নেক্সট কোয়েশ্চেন দেখে কি আছে। ফর্মস অফ ওথ অর অ্যাফার্মেশনস ইজ মেনশন ইন উইচ শিডিউল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো ভারতের সংবিধানে কোন শিডিউলে ফর্মস অফ ওথ এবং অ্যাফার্মেশনগুলোর ব্যাপারে মেনশন করা আছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে থার্ড শিডিউল। তো ভারতের সংবিধানে তৃতীয় শিডিউলের মধ্যে ওথ এবং অ্যাফার্মেশনের ব্যাপারে কিন্তু সেখানে মেনশন করা আছে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে। দ্য থার্ড শিডিউল কন্টেন্স দ্য ফর্মস অফ ওথস অর অ্যাফার্মেশনস। দ্য ফোর্থ শিডিউল কন্টেন্স প্রভিশন অফ দ্য অ্যালোকেশন অফ সিটস টু দ্য কাউন্সিল অফ স্টেটস। তো তৃতীয় শিডিউলের মধ্যে মেনশন করা আছে বিভিন্ন ওথ এবং অ্যাফার্মেশনের ব্যাপারে, এবং চতুর্থ শিডিউলে মেনশন করা আছে কাউন্সিল অফ স্টেটসের, ঠিক আছে, সিটগুলো হবে অ্যালোকেশন অফ সিটস ইন দ্য কাউন্সিল অফ স্টেটস। তো সিটসগুলো স্টেটসের যে কাউন্সিল হবে তার সিটগুলো কিন্তু মেনশন করা আছে ফোর্থ শিডিউলের মধ্যে। ক্লিয়ার? বুঝতে পারছো? চলো, পরবর্তী প্রশ্ন দেখে না কি আছে। ইন ইন্ডিয়ান কনস্টিটিউশন which article is mentioning about the finance commission? তো ভারতের সংবিধানে কোন আর্টিকেল ফাইন্যান্স কমিশনের ব্যাপারে মেনশন করা আছে বা ফাইন্যান্স কমিশন মেনশন করা আছে কোন আর্টিকেলের মধ্যে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে আর্টিকেল 280। তো ভারতের সংবিধানে 280 নম্বর আর্টিকেলে ফাইন্যান্স কমিশনের ব্যাপারে কিন্তু এখানে মেনশন করা আছে। একটু দেখে নিয়ে ব্যাপারে। দ্য ফাইন্যান্স কমিশনস ইজ কনস্টিটিউটেড বাই প্রেসিডেন্ট under Article 280 of Constitution, mainly to give its recommendation on distribution of tax revenues between union and states among the state themselves. তো ফাইন্যান্স কমিশনের ব্যাপারে কিন্তু মেনশন করা আছে, সেটা হচ্ছে আর্টিকেল 280 আন্ডারে। ঠিক আছে, দ্য ফাইন্যান্স কমিশন ইজ কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট under
এটি কিন্তু কার আন্ডারে করা আছে, সেটা হচ্ছে প্রেসিডেন্টের আন্ডারে কিন্তু এটি করা আছে। আর 280 নম্বর আর্টিকেলে কিন্তু এটি মেনশন করা আছে ভারতের সংবিধানের মধ্যে। মেনলি টু গিভস ইজ ডিকম্বিনেশন অন ডিস্ট্রিবিউশন অফ ট্যাক্স রেভিনিউজ বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেটস। আর এই যে 280 আর্টিকেল নাম্বার যে মেনশন করা আছে ফাইন্যান্স কমিশনের ব্যাপারে, সেখানে কিসের ব্যাপারে মেনলি ডিস্ট্রিবিউশন করা, সেটা হচ্ছে ট্যাক্স রেভিনিউজ। ইউনিয়ন মানে কেন্দ্র এবং রাজ্যের মধ্যে যে ট্যাক্স রেভিনিউজগুলো আছে সেগুলোর ডিস্ট্রিবিউশন ব্যাপারে কিন্তু এখানে মেনশন করা আছে, ঠিক আছে। অ্যান্ড অ্যামংস দ্য স্টেট দেমসেল, এবং স্টেটের মধ্যেও যে সমস্ত ট্যাক্সেসগুলো আছে তার ব্যাপারেও কিন্তু মেনশন করা আছে। তো পুরোপুরি বলতে পারি প্রেসিডেন্টের আন্ডারে কিন্তু আর্টিকেল 280 আন্ডারে সেটা হচ্ছে কি ফাইন্যান্স কমিশনের ব্যাপারে পুরোপুরি কিন্তু মেনশন করা আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, পাওয়ার অফ পার্লামেন্ট টু ইম্পোজ রেস্ট্রিকশন অন ট্রেড, কমার্স অ্যান্ড ইন্টারকোর্স ইজ মেনশন ইন উইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো পার্লামেন্টের কাছে একটা পাওয়ার আছে, সেই পাওয়ারটা হচ্ছে পার্লামেন্ট কিন্তু ট্রেড, কমার্স এবং ইন্টারকোর্স এর উপর কিন্তু ইম্পোজ অথবা রেস্ট্রিকশন করতে পারে, ঠিক আছে। তো এই জিনিসটি ভারতের সংবিধানে কোন আর্টিকেলের মধ্যে মেনশন করা আছে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সেটা হচ্ছে আর্টিকেল 302। তো আর্টিকেল 302 আন্ডারে পার্লামেন্টের কাছে পাওয়ার আছে যে সে ট্রেড, কমার্স এবং ইন্টারকোর্সের উপরে রেস্ট্রিকশন তারা করতে পারে, ঠিক আছে। একটু দেখে নিয়ে ব্যাপারে আর্টিকেল 302 gives power to the parliament to impose restriction on the freedom of trade, commerce or intercourse carried on within the state or across state anywhere in the territory of India. তো আর্টিকেল 302 অনুযায়ী পার্লামেন্টের কাছে পাওয়ার আছে যে সে কিন্তু ট্রেড, কমার্স এবং ইন্টারকোর্স যদি সেটা রাজ্যের মধ্যে হচ্ছে, রাজ্যের বাইরে হচ্ছে, ভারতের যে কোনো জায়গায় সেটা পার্লামেন্টের কাছে পাওয়ার আছে সেটাকে কি রেস্ট্রিকশন করতে পারে, ঠিক আছে। 302 আর্টিকেল আন্ডারে পার্লামেন্টের কাছে পাওয়ার আছে ভারতের ট্রেড, কমার্স এবং ইন্টারকোর্সের রেস্ট্রিকশনের ব্যাপারে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, আর্টিকেল 312 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ। তো ভারতের সংবিধানে 312 নম্বর আর্টিকেলস কিসের উপরে ডিল করে? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে অল ইন্ডিয়া সার্ভিসেস। তো ভারতের সংবিধানে আর্টিকেল 312 মধ্যে অল ইন্ডিয়া সার্ভিসেসের ব্যাপারে কিন্তু সেখানে মেনশন করা আছে, যেটা হচ্ছে আইএএস এবং আইপিএস, ঠিক আছে। তো একটু দেখে নিয়ে ব্যাপারে দ্য ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসেস অ্যান্ড ইন্ডিয়ান পুলিশ সার্ভিসেস are deemed to be constituted by the parliament in term of article 312 of the constitution. তো ভারতে আইএএস এবং আইপিএস যে সার্ভিসেসগুলো আছে সেগুলোর ব্যাপারে কিন্তু আর্টিকেল 312 ভারতের সংবিধানে আর্টিকেল 312 মধ্যে সেগুলো কিন্তু মেনশন করা আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য কমিশন টু ইনভেস্টিগেট দ্য কন্ডিশন অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ইজ মেনশন ইন উইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো ভারতের সংবিধানের মধ্যে কোন আর্টিকেলের মধ্যে মেনশন করা আছে ব্যাকওয়ার্ড ক্লাসেসের কন্ডিশনগুলোকে ইনভেস্টিগেট করার জন্য, ঠিক আছে। আর এটা করার জন্য কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট অফ কমিশন করা যেতে পারে, আর সেই কমিশন কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসেসের কন্ডিশনগুলো ইনভেস্টিগেট করতে পারে। তো সেই ব্যাপারটি কোন আর্টিকেলের মধ্যে ভারতের সংবিধানের মধ্যে এটি মেনশন করা আছে? সঠিক উত্তরে যাবে অপশন সি, সেটা হচ্ছে আর্টিকেল 340। তো আর্টিকেল 340 অনুযায়ী মেনশন করা আছে ভারতের সংবিধানের মধ্যে যে যদি ব্যাকওয়ার্ড ক্লাসেসদের যদি কোনো কন্ডিশনগুলো যদি ইনভেস্টিগেট করা হতে পারে তো সেখানে কিন্তু কমিশনের অ্যাপয়েন্টমেন্ট করা যেতে পারে, ঠিক আছে। একটু দেখে নিয়ে ব্যাপারে ড্রাফট আর্টিকেল 301 or article 340 was debated as the Constituent Assembly on 16th June 1949. It gave the President the power to appoint a commission to investigate the condition of backward classes. তো ড্রাফট আর্টিকেল 301 অথবা আর্টিকেল 340 এটি কিন্তু তৈরি করা হয়েছিল 16 জুন 1949 সালে। এটি কিন্তু ইনক্লুড করা হয়েছিল ভারতের সংবিধানের মধ্যে। আর সেখানে মেনশন করা আছে যে প্রেসিডেন্টের কাছে একটা স্পেশাল পাওয়ার আছে, সে কিন্তু একটা কমিশন গঠন করতে পারে। সেই কমিশনটা কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাসেস ভারতের মধ্যে যে ব্যাকওয়ার্ড ক্লাসগুলো আছে তার কন্ডিশনগুলো কিন্তু ইনভেস্টিগেট করতে সে অর্ডার দিতে পারে। তো এটা কিন্তু সম্পূর্ণ প্রেসিডেন্টের কাছে একটা পাওয়ার আছে। এই পাওয়ারটি কবে ইম্পোজ মানে এই পাওয়ারটি কবে মানে ভারতের সংবিধানে এটা লাগু করা হয়েছিল সেটা হচ্ছে 16 জুন 1949 সালে। সেখানে আর্টিকেল 340 করা হয়েছিল, সেই আর্টিকেলের মধ্যে কিন্তু এটি মেনশন করা আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, which constitutional article defines the work of administrative tribunal? তো ভারতের সংবিধানে কোন আর্টিকেলের মধ্যে
ওয়ার্ক অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালের ব্যাপারে ডিফাইন করা আছে? সঠিক উত্তরে হবে অপশন এ, সেটা হচ্ছে আর্টিকেল 323A। তো আর্টিকেল 323A অনুযায়ী ভারতের সংবিধানে যে সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল ওয়ার্কগুলো আছে সেগুলোর ব্যাপারে কিন্তু সেখানে ডিফাইন বা মেনশন করা আছে। ক্লিয়ার? একটু দেখে নিয়ে ব্যাপারে, ইউজিং দ্য পাওয়ার কনফার্ড বাই দ্য আর্টিকেল 323A of Constitution, Parliament passed a law to establish the Administrative Tribunal in India. তো ভারতের সংবিধানে 323A সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনাল রাজ্য এবং কেন্দ্রর সেপারেট কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রিবিউনালগুলোর ব্যাপারে কিন্তু মেনশন করা আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে? ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট ইজ মেনশন ইন উইচ আর্টিকেল? তো শিডিউল কাস্টের ন্যাশনাল কমিশন, ঠিক আছে, শিডিউল কাস্টের ন্যাশনাল কমিশনের ব্যাপারে ভারতের সংবিধানে কোন আর্টিকেলে এটি মেনশন করা আছে? সঠিক উত্তরে হবে অপশন সি, সেটা হচ্ছে আর্টিকেল 338। তো আর্টিকেল 338-এর মধ্যে ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট এইটি মেনশন করা আছে। একটু দেখে নিই ব্যাপারে, আর্টিকেল 338 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ন্যাশনাল কমিশন ফর শিডিউল কাস্ট। তো শিডিউল কাস্টের ন্যাশনাল কমিশনের ব্যাপারে আর্টিকেল 338-এর মধ্যে ভারতের সংবিধানে আর্টিকেল 338-এর মধ্যে এগুলো মেনশন করা আছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এরা কি আছে? ট্রিবিউনাল ইজ মেনশন ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো ভারতের সংবিধানে কোন পার্টে ট্রিবিউনালের ব্যাপারে মেনশন করা আছে? সঠিক উত্তরে হবে অপশন বি, সেটা হচ্ছে পার্ট নাম্বার 14A। তো 14A, পার্ট 14A, ভারতের সংবিধানে পার্ট 14 এর মধ্যে ট্রিবিউনালের ব্যাপারে কিন্তু মেনশন করা আছে। একটু দেখে নিয়ে এর ব্যাপারে, ট্রিবিউনালস ওয়ার অ্যাডেড ইন কনস্টিটিউশন বাই কনস্টিটিউশন 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 অ্যাজ পার্ট 14A। তো ভারতের সংবিধানে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা হচ্ছে একটা মিনি কনস্টিটিউশন, যেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন, তো সেই কনস্টিটিউশন যেটা করা হয়েছিল 1976 সালে, তো সেইখানে পার্ট 14 এর মধ্যে ভারতের ট্রিবিউনালগুলোর ব্যাপারে কিন্তু সেখানে মেনশন করা আছে। ঠিক আছে, আর তোমাদেরকে জানিয়ে রাখি 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেটা করা হয়েছিল 1976 সালে, তো সেখানে প্রচুর অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল, তো সে কারণে সেটাকে বলা হয় মিনি কনস্টিটিউশন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে? রিলেশন বিটুইন ইউনিয়ন অ্যান্ড স্টেট ইজ মেনশন ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? তো ভারতের সংবিধানে কোন অংশতে বা কোন পার্টে রাজ্য এবং কেন্দ্রের সাথে রিলেশনগুলোর ব্যাপারে মেনশন করা আছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, সেটা হচ্ছে পার্ট 11। তো 11 নম্বর পার্টে, ভারতের সংবিধানের 11 নম্বর পার্টে, যেটা হচ্ছে আর্টিকেল 245 থেকে 255, তো সেখানে কিন্তু ভারতের রাজ্যের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রের সাথে যে রিলেশনসগুলো আছে তার ব্যাপারে কিন্তু সেখানে মেনশন করা আছে। একটু দেখে নিই ব্যাপারে, আর্টিকেল 245 to 255 in part 11 of constitution deals with the legislative relation between center and state। তো আর্টিকেল 245 থেকে 255 যেটা পার্ট 11 এর মধ্যে পড়ে, তো সেখানে ভারতের সংবিধানে বিভিন্ন রাজ্যের এবং কেন্দ্রর যে লেজিসলেটিভ রিলেশনসগুলো আছে সেগুলোর ব্যাপারে কিন্তু সেখানে মেনশন করা আছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে? consolidated funds and public account of India and of the state is mentioned in which article of Indian Constitution? তো কেন্দ্রের এবং রাজ্যের যে সমস্ত কনসলিডেটেড ফান্ডস এবং পাবলিক অ্যাকাউন্টসগুলো আছে, তো সেই জিনিসগুলোর ব্যাপারে কোন ভারতের সংবিধানে কোন আর্টিকেলে এগুলো মেনশন করা আছে? তো সঠিক উত্তরে যাবে অপশন সি, 266। তো আর্টিকেল 266 এর অনুযায়ী রাজ্যের এবং কেন্দ্র যে সমস্ত কনসলিডেটেড ফান্ডসগুলো আছে এবং পাবলিক অ্যাকাউন্টসগুলো আছে তার ব্যাপারে ভারতের সংবিধানে আর্টিকেল 266-র মধ্যে সেগুলো সব মেনশন করা আছে। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে, all revenues received by government by the way of taxes like income tax, central excise, custom and other receipt following to the government in connection with conduct of the government business, that is non-tax revenues, are credited into consolidated funds, article 266(1) of Indian Constitution। তো সরকার যে সমস্ত রেভিনিউগুলো রিসিভ করছে ইন দ্য ফর্ম অফ ট্যাক্সেস লাইক ইনকাম ট্যাক্স, সেন্ট্রাল এক্সাইজ ট্যাক্স, কাস্টম এবং বিভিন্ন রিসিপ্ট থেকে যে সমস্ত এই রেভিনিউসগুলো ইনকামগুলো তারা রিসিভ করছে সেই সমস্ত জিনিসগুলো ক্রিয়েট হয় কিসে? সেটা হচ্ছে কনসলিডেটেড ফান্ডে। আর এই কনসলিডেটেড ফান্ড ভারতের সংবিধানে আর্টিকেল 266(1) এর আন্ডারে কিন্তু এটা আছে। ঠিক আছে,
তো আশা করছি কনসলিডেটেড ফান্ডের ব্যাপারে বুঝে গেছো। তো সরকার যে সমস্ত রেভিনিউগুলো রিসিভ করছে, ইনকাম করছে, সেই জিনিসটাকে বলা আছে কনসলিডেটেড ফান্ডস। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেন এখানে কি আছে, আর্টিকেল 267 অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ। তো 266তম ভারতের সংবিধানে আর্টিকেল যে 266 আছে, তো সেটা কিসের উপরে ডিল করে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড। তো একটা হচ্ছে কন্টিনজেন্সি ফান্ড এবং আরেকটি হচ্ছে কনসলিডেটেড ফান্ড। তো কন্টিনজেন্সি ফান্ড কি হচ্ছে বলে দিই তোমাদেরকে। Contingency fund is created as an impressed account to meet some urgent or unforeseen expenditure of government. তো কন্টিনজেন্সি ফান্ড হচ্ছে যখন মনে করো ভারতে কোনো জায়গায় বন্যা এলো, কোনো আর্থকোয়েক এলো, সুনামি এলো, তো তখন ভারত সরকার যে টাকাটা দিয়ে জিনিসগুলো কেনে, খাবার কিনে, কিছু অন্য সামগ্রী কিনে, তো এটা হচ্ছে একটা এমার্জেন্সি খরচা, এমার্জেন্সির জন্য রাখা থাকে ভারত সরকারে। সেখান থেকে কী হয়, কোনো যদি আনফরসিন যদি আনফরসিন সিচুয়েশন এলো, সেখান থেকে যে ভারত সরকার সেই টাকাটা ইউজ করে যে সমস্ত জিনিসগুলো কেনে, তো সেই যে টাকাটা এমার্জেন্সির জন্য রাখা হয়, সেই টাকাটাকে বলা হয় কি কন্টিনজেন্সি ফান্ড। ঠিক আছে? ডিসক্রিপশন, দিস ফান্ড ওয়াজ কনস্টিটিউটেড বাই গভর্নমেন্ট আন্ডার আর্টিকেল 267 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দিস ফান্ড ইজ ডিসপোজাল অফ দ্য প্রেসিডেন্ট। আর এই ফান্ডটি, এই যে ফান্ড যে কনস্টিটিউটেড করা হয়েছিল কন্টিনজেন্সি ফান্ড, এটি কিন্তু আর্টিকেল 266 আন্ডারে কিন্তু করা হয়েছে, ভারতের সংবিধানে 266 আন্ডারে কিন্তু এটি করা হয়েছে। আর এই ফান্ডটা একমাত্র ডিসপোজাল করতে পারে সেটা হচ্ছে আমাদের দেশের রাষ্ট্রপতি, মানে প্রেসিডেন্টের অনুযায়ী ছাড়া কন্টিনজেন্সি ফান্ড কিন্তু কেউ খরচা করতে পারে না। বুঝতে পেরেছো? চলো, তো শেষ প্রশ্ন এখানে কি আছে আজকের, পাবলিক সার্ভিস কমিশন অফ দ্য ফর দ্য ইউনিয়ন অ্যান্ড ফর দ্য স্টেট ইজ মেনশন ইন হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো কেন্দ্রর এবং প্রত্যেকটা রাজ্যর পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন, তো এই জিনিসটি ভারতের সংবিধানে কোন আর্টিকেল এটি মেনশন করা আছে? সঠিক উত্তরে যাবে অপশন ডি, সেটা হচ্ছে 315। তো আর্টিকেল 315 অনুযায়ী রাজ্যের এবং কেন্দ্রর পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপারে সেখানে মেনশন করা আছে। ক্লিয়ার? একটু দেখে নিই এর ব্যাপারে। আর্টিকেল 315 to 323 in part 14 of the Constitution of India provides the establishment of Public Service Commissions for Union and Public Service Commission for each states. তো ভারতের সংবিধানে পার্ট 14, যেখানে আর্টিকেল 315 থেকে আর্টিকেল 323, সেখানে কিন্তু ভারতের রাজ্যের প্রত্যেকটা রাজ্যের এস্টাবলিশমেন্ট অফ পাবলিক সার্ভিস কমিশন এবং ইউনিয়নের কেন্দ্রর এস্টাবলিশমেন্ট অফ পাবলিক সার্ভিস কমিশন, সেগুলোর ব্যাপারে কিন্তু মেনশন করা আছে। ঠিক আছে? রাজ্যের এবং কেন্দ্রর এস্টাবলিশমেন্ট অফ পাবলিক সার্ভিস কমিশনের ব্যাপারে আর্টিকেল 315 থেকে 323, যেটা হচ্ছে পার্ট 14, ঠিক আছে, সেখানে কিন্তু সমস্ত জিনিস মেনশন করা আছে। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ পলিটির উপরে, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো ডাউট থাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের ডাউটটা ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার? আর তোমাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যে সমস্ত প্রশ্নগুলো আজকে আলোচনা করলাম, যদি পারো এগুলোকে একটু খাতায় নোট ডাউন করে রাখো। প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুবই ইম্পর্টেন্ট, আর প্রত্যেকটা কোয়েশ্চেন কিন্তু খুবই সিলেক্টিভ কোশ্চেন। WBCS এর কিন্তু খুবই সিলেক্টিভ কোশ্চেন, এগুলো কিন্তু প্রায় সময় পরীক্ষায় দিয়ে থাকে। বুঝতে পারছো? আর একটা রিকোয়েস্ট সকলের কাছে করব, এখনও যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করোনি, প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসের PDF এবং নোটিফিকেশন যদি তোমরা নিয়মভাবে পেতে চাও, অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিও। বুঝতে পেরেছো? আর এখনও যারা আমাদের অ্যাপটি ডাউনলোড করা নেই, তার অতি অবশ্যই কিন্তু ডেসক্রিপশন বক্স ফলো করে অ্যাপটি ডাউনলোড করে নাও। সেখানে বিভিন্ন WBCS এর কোর্স চলছে, তোমাদের যে কোর্সে এনরোল করতে ইচ্ছুক তোমরা সেখানে এনরোল করতে পারো। তোমাদের যদি স্পেশাল কোনো ডিসকাউন্টে যদি দরকার পড়ে, প্রয়োজন মনে করো, অবশ্যই তোমরা কিন্তু আমাদেরকে কন্ট্যাক্ট করবে, তোমাদেরকে আমরা স্পেশাল ডিসকাউন্ট প্রোভাইড করে দেবো। বুঝতে পেরেছো? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে, এফেক্টিভ যদি লেগে থাকে, সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করো, নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটা শেয়ার করো। এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটি প্রেস করে দিও। যখন কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।